আপনারা যারা এসইও ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন, আপনাদেরকে অত্যন্ত বেসিক কিছু তথ্য দেওয়ার জন্য এই পর্ব। অনলাইনে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে গেলে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করছে। এই ওয়ার্ডগুলো দ্বারা কি বোঝায় সেই বিষয়গুলো ক্লিয়ারলি না জানা থাকলে কাজ করতে গিয়ে সমস্যা ফেস করা লাগতে পারে। এরকম কিছু ওয়ার্ড নিয়ে আমরা হাজির হয়েছি। একদম প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়েব পেজ, এবং এর সাথে রিলেটেড দুইটা টার্ম হচ্ছে ইউআরএল এবং লিঙ্ক। তো ওয়েব পেজ কী জিনিস? গোটা ইন্টারনেটের দুনিয়াতে যত ওয়েবসাইটের যত পেজ আছে তার সব কিছুই এক একটা ওয়েব পেজ। আপনি যখন ইউটিউবে কোনো একটা ভিডিও দেখেন, ওই ভিডিওটা যে পেজে এসেছে সেটাও একটা ওয়েব পেজ। আপনি যখন ফেসবুকে লগ ইন করেন, সেখানে যে পেজটা দেখতে পান সেটাও একটা ওয়েব পেজ, অর্থাৎ এভরিথিং ইজ কল্ড ওয়েব পেজ। এখন আমরা ITBari.com-এর হোম পেজে আছি, এটাও কিন্তু একটা ওয়েব পেজ। আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এগুলো সব এই পুরোটাই একটা পেজ, অর্থাৎ আপনার কম্পিউটার স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এই ফুলটা একটা পেজ। এবং আপনি চাইলে একটা পেজ থেকে আরেকটা পেজেও যেতে পারেন। যেমন আমি যদি এখানে সকল কোর্সসমূহ এখানে ক্লিক করি, তাহলে আমি অন্য আরেকটা পেজে চলে আসলাম। আবার মনে করেন আমাদের ওয়েব ডিজাইনের যে কোর্সটা, সেই কোর্সের এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আবার আরেকটা পেজে চলে আসলাম। যেখানেই আসি না কেন প্রত্যেকটাই এক একটা পেজ। আবার প্রত্যেকটা পেজের কিন্তু আলাদা আলাদা উদ্দেশ্য থাকে। যেমন আমি যদি আমাদের ওয়েবসাইটের যেটা হোম পেজ, বাই দ্য ওয়ে হোম পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের প্রধান পেজ, মানে প্রথম যে পেজটা, এক্ষেত্রে ITBari.com, এর আগে পেছনে কিছু নাই, এটা হচ্ছে আমাদের সাইটের হোম পেজ। তো আমি যদি হোম পেজে আসি, এই হোম পেজের কিন্তু একটা উদ্দেশ্য আছে, যেমন আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন তথ্য মানুষজনকে দেয়া। এইটা হচ্ছে আমাদের এই হোম পেজের একটা উদ্দেশ্য। কিন্তু অপরদিকে এই যে সকল কোর্সসমূহ, এই পেজের উদ্দেশ্য কি? এই পেজের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো সম্পর্কে, যতগুলো কোর্স, সবগুলো কোর্স সম্পর্কে মানুষকে জানানো বা মানুষকে একটা আইডিয়া দেয়া কোন কোর্সের কত দাম বা কোনো ডিসকাউন্ট থাকলে সেটা। আবার আমি যদি এখান থেকে কোনো একটা কোর্সের লিঙ্কে যাই, এইটার আবার উদ্দেশ্য কিন্তু আলাদা। এইটার উদ্দেশ্য হচ্ছে এই কোর্সটা, এই যে বান্ডেল প্যাকটা, এই স্পেসিফিক বান্ডেল প্যাকটা সম্পর্কে মানুষকে জানানো এবং সে যেন এখান থেকে অর্ডার করতে পারে সেইটা এনশিওর করা। তার মানে প্রত্যেকটা ওয়েব পেজের আলাদা আলাদা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যের উপর বেস করে বিভিন্ন পেজকে আবার বিভিন্ন নামে ডাকা হয়। যেমন আপনার ওয়েবসাইটে যদি কোনো কন্ট্যাক্ট পেজ থাকে, সেখানে ক্লিক করে যদি যোগাযোগের ব্যবস্থা করা হয়, তাহলে সেটা হবে কন্ট্যাক্ট পেজ। ঠিক একইভাবে ব্লগের জন্য কোনো পেজ থাকলে সেটা হবে ব্লগ, অ্যাবাউটের জন্য কোনো পেজ থাকলে সেটা হবে অ্যাবাউট পেজ, এইরকম। আবার কিছু কিছু বিশেষ ধরনের পেজও ক্রিয়েট করা হয় যেগুলো থেকে লিড কালেক্ট করা হয়। লেটস সে আপনি একটা পেজ তৈরি করেছেন যেখানে মানুষজন তাদের ইমেল অ্যাড্রেস দিবে এবং সেই ইমেলটা আপনার কাছে চলে আসবে। এই যে লিড কালেকশন করা, এইগুলোকে বলা হয় জেনারেলি ল্যান্ডিং পেজ। সেখান থেকে আপনি লিড কালেকশন করতে পারেন। আবার ল্যান্ডিং পেজের উদ্দেশ্য এমনও হতে পারে কোনো প্রোডাক্ট সেল করা। যেমন আপনি এখন এখানে যে পেজটা দেখতে পাচ্ছেন, প্রোডাক্ট বিক্রির জন্য এই পেজটা তৈরি করা হয়েছে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ল্যান্ডিং পেজ। তো এই ওয়েব পেজ নিয়েই কিন্তু আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম, কারণ নতুনরা অনেকেই বিষয়গুলোতে প্যাচ লাগিয়ে ফেলতে পারেন। যদিও বিষয়গুলো অনেকের কাছে একেবারেই বেসিক মনে হচ্ছে, বাট যে মাত্র শুরু করেছে তার জন্য বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা রয়েছে ইউআরএল এবং লিঙ্ক, এই দুটার মধ্যে অনেকেই ডিফারেন্সটা বুঝতে পারে না। ইউআরএল মানে হচ্ছে যে কোনো একটা ওয়েব পেজের যে ওয়েব অ্যাড্রেস, সেটাকে বলা হয় তার ইউআরএল। যেমন আমাদের সামনে একটি পেজ ওপেন করা আছে, এইটার ইউআরএল কি? এইটার ইউআরএল হচ্ছে এই যে এটা। কেউ যদি আপনাকে বলে যে এই পেজটার ইউআরএল কি হবে, তখন আপনি তাকে বলবেন itbari.com/shop/web-design-complete-course। এইটা হচ্ছে এই পেজের ইউআরএল। আবার আমি যদি আমাদের হোম পেজটাতে যাই, আমাদের হোম পেজের ইউআরএলটা কি? www.itbari.com। এই ইউআরএলটাই যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ক্লিক করে যাওয়া হয়, তখন সেটাকে বলে লিঙ্ক। তখন সেটা কিন্তু মানে সেইটার যে বিহেভিয়রটা, এই বিহেভিয়রটার নামটাই হচ্ছে লিঙ্ক। যেমন আমি এখান থেকে, বর্তমানে আমি হোম পেজে আছি, এখান থেকে আমি যদি সকল কোর্সসমূহ এইখানে ক্লিক করে যাই, এই সকল কোর্সসমূহের যে ইউআরএলটা ছিল itbari/shop, এই ইউআরএলটাই তখন যখন এই জায়গায় একটা লেখার মধ্যে চলে আসলো বা ক্লিক করা গেল, এটা হয়ে গেল লিঙ্ক। অর্থাৎ লিঙ্ক মানে হচ্ছে একটার সাথে আরেকটার কানেকশন করা। যেমন এখান থেকে আমি হোম পেজে ক্লিক করলে হোম পেজে চলে গেলাম, এটা একটা লিঙ্ক। আবার এই হোম পেজ থেকে আমি যদি ধরেন ব্লগে ক্লিক করে চলে যাই, সেটা হবে আরেকটা লিঙ্ক। এইভাবে এক পেজ থেকে আরেক পেজে চলে যাওয়ার সিস্টেমটাকে বলা হয় লিঙ্কিং করা।
এরপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক ব্যাপারটা এসইও ইন্ডাস্ট্রিতে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। প্রথমে আসা যাক, আমরা ইন্টারনাল লিঙ্কিং দিয়ে শুরু করি। একই ওয়েবসাইটের ভিতরে যখন এক পেজের সাথে আরেক পেজের লিঙ্ক করা হয় তখন সেটাকে ইন্টারনাল বা ভেতরকার লিঙ্ক বলা হয়। যেমন আমি একটু আগে যেটা দেখালাম, এখান থেকে আমি যখন সকল কোর্সে ক্লিক করে গেলাম, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এক পেজ থেকে আরেক পেজ। আবার এখান থেকে আমি যখন কোনো একটা কোর্স ওপেন করলাম, এটাও একটা ইন্টারনাল লিঙ্ক, একই ওয়েবসাইটের ভেতরে এক পেজ থেকে আরেক পেজ। কিন্তু আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক বলে। আউটবাউন্ড লিঙ্কের মানে হচ্ছে এই ওয়েবসাইটে এমন কোনো লিঙ্কে ক্লিক করা যেখানে ক্লিক করলে আমি আর এই ওয়েবসাইটের ভেতরে থাকবো না, এই ওয়েবসাইট থেকে বের হয়ে অন্য কোনো ওয়েবসাইটে চলে যাব। যেমন আমি যদি এখানে একটা দেখাই, দেখি কোনো ব্লগের পোস্ট থেকে দেখানো যায় কিনা। লেটস সে এই যে এই আর্টিকেলটা আমি ওপেন করলাম যে ITBari থেকে যারা ডোমেন হোস্টিং কিনেছে তারা SSL সার্টিফিকেট কিভাবে অ্যাক্টিভ করবে, এটা একটা আর্টিকেল আছে। আমি একটু নিচের দিকে যাই, এখানে আমাদের যে হোস্টিংয়ের যে আমাদের ওয়েবসাইট সেটার লিঙ্ক থাকার কথা, এই যে দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আমাদের থেকে ডোমেন হোস্টিং কিনতে চাইলে ভিজিট করুন এই লিঙ্ক। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই ওয়েবসাইট থেকে অর্থাৎ ITBari থেকে বের হয়ে আমরা আমাদের যে ডোমেন হোস্টিং সার্ভিসের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট অর্থাৎ ithostbt.com আলাদা একটা ওয়েবসাইটে চলে আসলাম। তো এই যে এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমরা নিজেদের সাইট থেকে বের হয়ে অন্য একটা সাইটে চলে গেলাম, এটাকে বলে এক্সটার্নাল লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক, অর্থাৎ এই সাইট থেকে বের হয়ে অন্য সাইটে চলে গেল। ঠিক একইভাবে যখন বাইরের কোনো সাইট থেকে কোনো লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আমাদের সাইটে ঢুকবে সেটাকে বলবে ইনবাউন্ড লিঙ্ক। তো ইনবাউন্ড লিঙ্কটা কেমন, ধরেন আমি যদি এখন এই ওয়েবসাইটটার কথা বলতে চাই যে এই ওয়েবসাইটটার ক্ষেত্রে ঘটনাটা কি ঘটেছে। আমরা বাইরের কোনো একটা সাইট থেকে যেমন ITBari.com থেকে এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমাদের এই সাইটে গেছি ithostbt.com-এ। তো ithostbt.com-এর ক্ষেত্রে এই লিঙ্কটা হচ্ছে একটা ইনবাউন্ড লিঙ্ক, অর্থাৎ বাইরে থেকে ভিতরে এসেছে। আর ITBariর কাছে এই লিঙ্কটা হচ্ছে একটা আউটবাউন্ড লিঙ্ক, তার মানে ITBari থেকে বাইরে গেছে। সোজা কথা, যে লিঙ্কের মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে বাইরে চলে যায় তাকে বলে আউটবাউন্ড লিঙ্ক। যে লিঙ্কের মাধ্যমে অন্য বাইরের কোনো সাইট থেকে আপনার ওয়েবসাইটে আসে সেটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক। আর আপনার নিজের ওয়েবসাইটের ভেতরে ঘুরপাক খাওয়া যায় যে লিঙ্কগুলো দিয়ে, সেগুলোকে বলে ইন্টারনাল লিঙ্ক। বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট, অত্যন্ত মনোযোগ সহকারে যদি আপনি বুঝে না থাকেন মনোযোগ দিয়ে আরও একবার শুনতে হবে এবং এটা মাথায় রাখতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট। যে কোনো ওয়েবসাইটে যা থাকে সেটাকেই কন্টেন্ট বলে। কন্টেন্টের কোনো নির্দিষ্ট সীমা নাই। অনেকে বলে টেক্সট কন্টেন্ট, হ্যান্ড কন্টেন্ট, যাই হোক না কেন আপনার ওয়েবসাইটে যা আছে তার সব কিছু কন্টেন্ট। যেমন ধরেন এখানে যে পোস্টটা ওপেন করা আছে, পোস্টে কি আছে দেখেন তো। এই পোস্টে দেখেন এখানে একটা লেখা আছে, টাইটেল আছে, এখানে একটা ছবি আছে, তারপরে লিঙ্ক আছে, এরকম হাবিজাবি যা কিছু আছে, এমনকি দেখেন এখানে কিছু কোডও আছে। এগুলো সব আপনার ওয়েবসাইটের কন্টেন্ট। ওয়েবসাইটে যা থাকে সেটাকেই কন্টেন্ট বলে। এরপর আছে ভিজিটর বা ট্রাফিক। ভিজিটর বা ট্রাফিক হচ্ছে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করে, যারা আসে তাদেরকেই ভিজিটর বলে। যেমন আমি একটু আগে ITBari.com ভিজিট করেছি, তো এক্ষেত্রে আমি ITBari.com-এর একজন ভিজিটর ছিলাম বা একজন ট্রাফিক ছিলাম। এরপরে রয়েছে ইমপ্রেশন বা CTR। ইমপ্রেশন মানে হচ্ছে যখন কোনো একটা বিষয় কোনো একটা ইউজারের সামনে বা কোনো একটা মানুষের সামনে উপস্থাপিত হয়, সে ওইটাতে ক্লিক করুক বা না করুক সেটাকেই ইমপ্রেশন বলে। লেটসে আমরা যখন গুগলে কিছু লিখে সার্চ করি, লেটসে আমরা গুগলে জ্যাকফ্রুট লিখেই সার্চ করলাম। এই যে আমরা জ্যাকফ্রুট লিখে সার্চ করলাম, এখন আমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট এসেছে। দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। এখন আমি এই ওয়েবসাইটে ক্লিক করি বা না করি তাতে কিছুই আসে যায় না। এই ওয়েবসাইটগুলো যে আমার সামনে একবার প্রদর্শন হয়েছে এটাই একটা ইমপ্রেশন হিসেবে কাউন্ট হবে। তো ইমপ্রেশনের পরে কোনটা আছে, CTR। CTR মানে হচ্ছে ক্লিক থ্রু রেট। আমরা এই কোর্সের শুরুর দিকে আমরা জেনেছিলাম না যে কনভার্সন রেট, ঠিক একই রকম ব্যাপার হচ্ছে ক্লিক থ্রু রেট। এটার ব্যাপারটা হচ্ছে যে কতজন মানুষ, মানে কতটা ইমপ্রেশনের মধ্যে কতজন মানুষ আপনার এখানে ক্লিক করতেছে, সেই ক্লিকের রেশিওটা। মনে করেন আজকে সারাদিনে বাংলাদেশে জ্যাকফ্রুট লিখে 100 জন মানুষ সার্চ করেছে। তো এই যে যে ওয়েবসাইটগুলো, এগুলো ধরে নিলাম যে 100 বার লোড হয়েছে, মানুষ ক্লিক করুক বা না করুক, তার মানে প্রত্যেকটা ওয়েবসাইটের ইমপ্রেশন হচ্ছে 100, অর্থাৎ 100 বার করে লোড হয়েছে। তো এই 100 বার লোডিংয়ের মধ্যে ধরে নিলাম যে এই ওয়েবসাইটটাতে মানুষ 20 বার ঢুকেছে ওই 100 বারের মধ্যে, তারপরে এই ওয়েবসাইটটাতে ঢুকেছে 15 বার, এই ওয়েবসাইটটাতে ঢুকেছে মনে করেন 10 বার।
তো তার মানে প্রথম যে ওয়েবসাইটটা সেটার ইমপ্রেশন কত? 100 জনের মধ্যে কয়জন এই ওয়েবসাইটটাতে ঢুকেছে, মানে এই ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করেছে? 20 জন। তার মানে এটার সিটিআর বা ক্লিক থ্রু রেট কত? 20%। ঠিক একইভাবে এই ওয়েবসাইটটা তো 100 বারই লোড হয়েছে, মানুষ ঢুকুক বা না ঢুকুক, তাই না? তো এই যে 100 বার লোড হলো, এর মধ্যে এই ওয়েবসাইটটিতে ঢুকেছে কতজন বা ক্লিক করেছে কতজন? 15 জন। তার মানে এর সিটিআর কত? 15%। একইভাবে এটাতে যদি 10 জন ঢুকে থাকে তাহলে এর সিটিআর কত হবে? 10%। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে কিওয়ার্ড। এসইওতে আপনি কিওয়ার্ড নিয়ে প্রায়ই কথাবার্তা শুনে থাকবেন। কিওয়ার্ডকে আমরা যদি একেবারে সহজ ভাষায় বলি, ইউজাররা যেটা লিখে গুগলে সার্চ করে সেটাকেই কিওয়ার্ড বলে। যেমন এখানে আমরা জ্যাকফ্রুট লিখে সার্চ করেছি, দিস ইজ মাই কিওয়ার্ড। যখন ইউজাররা যেটা লিখে সার্চ করে সেটাকেই ওইটার কিওয়ার্ড বলে। আপনি যখন একটা পেজ লিখবেন বা আপনি যখন কোনো একটা আর্টিকেল লিখবেন, আপনার আর্টিকেলের যে টপিক ওইটাই আপনার ওই আর্টিকেলের কিওয়ার্ড। এখন ওইটা লিখে যদি মানুষজন সার্চ করে তাহলে ওই কিওয়ার্ডটা নিয়ে মানুষজন সার্চ করতেছে এইরকম হবে। আর ওই কিওয়ার্ড নিয়ে যদি কেউ সার্চ না করে তাহলে নাই। সোজা কথা বলতে টপিককেই কিওয়ার্ড বলে। এখন মানুষ এটা নিয়ে সার্চ করলেও কিওয়ার্ড, না করলেও কিওয়ার্ড। কিন্তু এসইওর ক্ষেত্রে যে কিওয়ার্ড নিয়ে মানুষজন সার্চ করে না, অ্যাকচুয়ালি তার কোনো ভ্যালু নেই। সাধারণত মানুষজন যেটা নিয়ে সার্চ করে সেটারই ভ্যালু আছে। তো সহজ ভাষায় আমরা যদি বলি, মানুষজন যেটা নিয়ে গুগলে সার্চ করতেছে সেটাই হচ্ছে কিওয়ার্ড। এরপরে রয়েছে মেটা ইনফরমেশন। মেটা ইনফরমেশন একটা চমৎকার জিনিস। যে কোনো একটা বিষয়ের বা যে কোনো একটা কিছুর ব্যাকগ্রাউন্ডে কিছু তথ্য কোনো সফটওয়্যারকে দেওয়ার জন্য বিশেষ একটা প্রক্রিয়া ইউজ করা হয়, সেটাকে বলা হয় মেটা। আমি যদি আপনাকে দেখাই, এই যে আমি আমাদের ওয়েবসাইটের হোম পেজে আছি, এটা আমাদের ডোমেন হোস্টিং রিলেটেড সার্ভিসের ওয়েবসাইট। আপনারা হয়তো অলরেডি জানেন আমরা ডোমেন হোস্টিংয়ের সার্ভিসও দিয়ে থাকি। এই ওয়েবসাইটে কি কোথাও আমাদের টাইটেল দেখতে পারতেছেন? দেখেন এই ওয়েবসাইটে কিন্তু তেমন কোনো টাইটেল নেই, এগুলো কিন্তু সব মার্কেটিং রিলেটেড কথাবার্তা। কিন্তু ওপরে আপনি যদি মাউসের কার্সারটা নেন, আপনি দেখবেন আমাদের ওয়েবসাইটের টাইটেল শো করতেছে, মানি ব্যাক গ্যারান্টি সহ সুপার ফাস্ট হোস্টিং। এই লেখাটা কিন্তু এইখানে নাই। তাহলে এই যে টাইটেলটা, এই টাইটেলটা উপরে আসতেছে, এই টাইটেলটা কিসের জন্য? যদিও এটা মেইন পেজে নাই, এই টাইটেলটা হচ্ছে গুগলের জন্য। গুগলকে বলার জন্য এই ওয়েবসাইটটার এই পেজের টাইটেল হচ্ছে এটা। গুগল এটাকে মেইন টাইটেল হিসেবে বিবেচনা করবে। আর এখানে যে বাকি লেখাগুলো আছে সেগুলো হয়তো অন্যান্য হেডিং বা অন্যান্য বিষয় হিসেবে বিবেচনা করতে পারে। ঠিক একইভাবে মনে করেন একটা ছবি, আপনি দেখে সহজে বুঝতে পারেন এটা কিসের ছবি। এটা একটা কাঁঠালের যে কোষগুলো আছে সেগুলোর ছবি। কিন্তু একটা সফটওয়্যার কিভাবে বুঝবে? সফটওয়্যারকে ইজিলি বোঝানোর জন্য যদি এর ব্যাকগ্রাউন্ডে এটার যে টাইটেল রয়েছে এইরকম যদি একটা ইনফরমেশন আপনি দিতে পারেন যেটা দেখে সফটওয়্যার ইজিলি বুঝতে পারে, তাহলে সেটা হবে ওইটার মেটা ইনফরমেশন। অর্থাৎ সামনে থেকে এই ইনফরমেশন দেখা যাবে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে থেকে ইনফরমেশনটা দেখা যায়। এমনকি আপনি যদি আপনার কম্পিউটারে কোনো একটা ছবিকে রাইট ক্লিক করে প্রপার্টিসে যান, তাহলে দেখবেন ওই ছবির অনেক মেটা ইনফরমেশন আপনি দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে ক্রলার, রোবট, স্পাইডার। এটা সম্পর্কে আমরা আগেই বলেছি যে ক্রলার বা রোবট বা স্পাইডার এগুলো হচ্ছে যে গুগল বিভিন্ন ওয়েবসাইট যে ক্রল করে যে টুলস দিয়ে, সেই টুলসই হচ্ছে রোবট বা স্পাইডার। আর এই ক্রল করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় ক্রলিং, এবং এই রোবট, স্পাইডার এগুলোকে ক্রলার বলা হয়। অর্থাৎ আপনারা অলরেডি এটা জানেন, এটা নিয়ে আসলে বেশি কথা না বলাটাই বেটার। যেটা দিয়ে গুগল ক্রল করে বিভিন্ন সাইট সেটাই হচ্ছে ক্রলার। আর এরপর হচ্ছে ইন্ডেক্স। এটা সম্পর্কে আপনারা অলরেডি জেনে গেছেন, গুগলের যে ডাটাবেস আছে সেই ডাটাবেসটাই হচ্ছে গুগলের ইন্ডেক্স। এখানে বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে তথ্য জমা থাকে যে কোন সাইটে কি তথ্য পাওয়া যায়, এই রিলেটেড বিষয়গুলো। তো আই হোপ এই কমন বিষয়গুলো আমরা আপনাকে বোঝাতে পেরেছি। যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন। আর সামনের দিকে আমরা ইনশাআল্লাহ এসইওর আরও অনেক বিষয় সম্পর্কে জানব। তো সেই বিষয়গুলো অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।